Nishita from News Moment. Welcome to News Moment English. Headlines of the day are an interview with Anindya Das, State Council member of ABTA, about closure of schools. Press meet of IRCTC about tourism and protest against harassment for singing rhyme of Sri Rabindranath Tagore. हम लोग मिल रहे हैं एबीटी के स्टेट काउंसिल मेंबर अनिंदो दास से, और वो सब डिवीजन आसनसोल सब डिवीजन के सेक्रेटरी भी हैं एबीटी का, और वो सोशल वर्कर भी हैं, बहुत सारा काम करते हैं। तो हम लोग का क्वेश्चन है कि जो भी इसको का कंसर्न है, इसको का खास करके सबसे बड़ा कंसर्न है नवरत्न सेल ये डिसीजन लिया है कि वो अपना कोई भी स्कूल और कोई भी हॉस्पिटल रखेगा नहीं, वो प्राइवेट कंसर्न को दे देगा। उसी के तहत एक नोटिस उन लोगों ने किया है। नोटिस का नाम है, नोटिस उन लोगों ने लिखा है एक्सप्रेशन ऑफ इंटरेस्ट, EOI, एक्सप्रेशन ऑफ इंटरेस्ट। मतलब कि वो अभी इसको पे पहले 5 स्कूल चलता था, न्यू टाउन, बनपुर गर्ल्स, बनपुर बॉयज में 2 था, प्राइमरी में 1 था अलग से, वो सारा स्कूल बंद कर दिया है। अभी सिर्फ 2 स्कूल चल रहा है, बनपुर बॉय और बनपुर गर्ल्स। उसको भी लोग प्राइवेट कंसर्न में दे देना चाहता है, और उसका स्कूल में सिर्फ और सिर्फ कुछ ही परमानेंट टीचर है, बाकी सब 11 महीना का कॉन्ट्रैक्ट बेसिस पर सब लोग काम कर रहे हैं। वो लोग सब लोग को हटा देगा। इसीलिए इन लोग एक को नोटिस किया था, वो नोटिस एक्सपायर कर गया, तो फिर एक और नोटिस उन लोगों ने किया है। तो वो सारा चीज़ है। तो इसी पर हम जानना चाहेंगे अनिंदो दास से कि एबीटीए का इस मामले में क्या स्टैंड है। দেখুন, এইটা আমাদের কাছে আর নতুন নেই। যে বিপদের কথা আমরা 2020-তে বলেছিলাম, ওই জাতীয় শিক্ষানীতি, নিউ এডুকেশন পলিসি যখন কেন্দ্রীয় সরকার আনলো, এই বিপদের কথা আমরা তখনই বলেছিলাম। আমাদের এবিটিএ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, তাদের অবস্থান হচ্ছে যে এই বেসরকারিকরণ যেটা হচ্ছে, প্রাইভেটাইজেশন হচ্ছে স্কুলে, প্রাইভেটাইজেশন হচ্ছে হেলথ, স্বাস্থ্যে, এইটা কিন্তু ওই নিউ এডুকেশন পলিসি 2020 সেখানেই ছিল। আমরা তখনও, আপনার খেয়াল থাকবে, তখন এবং লাগাতার এটার আমরা বিরোধিতা করেছি যে এই নিউ এডুকেশন পলিসির মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষাকে ক্রমশ বেসরকারির দিকে নিয়ে যাওয়া, সেটাকে ক্রমশ সাম্প্রদায়িকতার দিকে নিয়ে যাওয়া, মানে আমাদের যে পাঠ্যসূচি সেগুলো সাম্প্রদায়িক হচ্ছে ক্রমশ। সেখানে একটা বিশেষ ধর্মের চেতনার কথা বলা হচ্ছে, বহু অপবিজ্ঞান, অবিজ্ঞান, বহু ধর্মীয় ব্যাপার স্যাপার তার মধ্যে প্রবেশ করানো হচ্ছে, পুরাণকে ইতিহাস বলে চালিয়ে দেওয়া হচ্ছে। পুরাণ, ইতিহাস, রূপকথা সব একসাথে মিলিয়ে মিশিয়ে যাচ্ছে। আমরা তখনই বলেছিলাম, আর বলেছিলাম যে এইটা পুরোটাই হচ্ছে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য। সেখানে ওই নিউ এডুকেশন পলিসিতে দেখবেন আপনি বলা আছে যে এনজিও দিয়ে স্কুল চালানো, তো এবং সেটা ধর্মীয় সংস্থাও হতে পারে। আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে এই যে ধর্মীয় সংস্থাকে দিয়েও আমরা স্কুল চালাতে পারি, কেন্দ্রীয় সরকার যে ছাড় দিচ্ছে, এটা আসলে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমরা এটার বিরোধী প্রথম থেকে। এই যে আজকে ইসকো করেছে, এটা যে স্কুল দুটোকে, আগে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, অথচ এই ইসকোর যারা কর্মী এবং বার্নপুর শিল্পাঞ্চলের একটা বিস্তীর্ণ অংশের সাধারণ মানুষের ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশুনো করতো, এখনও করে। আমরা জানি, আমাদের শৈশব থেকেই আমরা দেখেছি, আমাদের বহু বন্ধু বান্ধব এই সমস্ত স্কুলে পড়ে বড় হয়েছে। আজকে ইসকো বলছে এটাকে বেসরকারি হাতে দিয়ে দেবে। বেসরকারি হাতে দিয়ে দিলে মুশকিলটা কী হয়, যেটা আমরা আগেও বলেছি, যে একটা বড় অংশের সাধারণ মানুষ, গরিব মানুষ, যাদের ছেলেমেয়েরা খুব কম পয়সায় এই ধরনের স্কুলগুলোতে পড়তে পারত, স্কুল যে সাধারণ কর্মচারী তাদের ছেলেমেয়েরা পড়তে পারত, সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে। সেই জায়গাটাতে তাদের পড়াশুনোটা হবে না। একইভাবে আমার রাজ্যেও দেখছি আমরা 8,000-এর উপর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে, সাধারণ মানুষ সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি আর আস্থা পাচ্ছে না, তারা চলে যাচ্ছে বেসরকারি জায়গায়। গরিব মানুষ খুব কষ্ট করে তারা
তাদের মানে ক্ষুধা নিবৃত্ত করেও তাদের সংসার খরচের টাকা সামলেও তারা ছেলে মেয়েকে পাঠাতে চাইছে বেসরকারি স্কুলে। তার কারণ হচ্ছে এটা, যে সরকারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার নেই। আমরা যেটা বলছি যে সরকারি স্কুলে ইনফ্রাস্ট্রাকচার নেই, সরকারি স্কুলে শিক্ষক নেই, শিক্ষক শিক্ষিকা নেই, শিক্ষাকর্মী নেই। রাজ্য সরকারের স্কুলগুলোতে সমস্ত কাজ, বিডিও অফিসের কাজগুলো, সরকারি কাজগুলো আমাদের শিক্ষাকর্মীদের করতে হচ্ছে। একইভাবে ইসকো বা রেল, এই ধরনের সংস্থাগুলো যারা তাদের কর্মীদের ওয়েলফেয়ারের একটা অংশ ছিল, এটা রেলের স্কুল ছিল, ইসকোর স্কুল ছিল এবং অত্যন্ত বর্ধিষ্ণু স্কুল ছিল। পুরনো মানুষরা জানেন আমাদের এই আসানসোল বার্নপুর অঞ্চলে যে এই স্কুলগুলো কতটা বর্ধিষ্ণু স্কুল ছিল। সেই স্কুলগুলোকে ক্রমশ বেড়েছেন, মানে শিক্ষক নিয়োগ হয়নি, শিক্ষাকর্মী নিয়োগ হয়নি। এখন যেভাবে চলে সেটা কন্ট্রাকচুয়াল বেসিসে। এখন আমরা এটার খুবই বিরোধী, এটার প্রবল বিরোধিতা করেছি আমরা, এখনও কন্টিনিউয়াস তীব্র বিরোধিতা করছি যে ইসকোর এই পদক্ষেপ, আমরা আগামী দিনে এই পদক্ষেপের বিরোধিতা আগেও করেছি, এখনও করছি। এবং আমরা এটাও বলতে চাইছি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ক্রমশ 2014 পর থেকে, এই নতুন বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে এটা আরও প্রবণতাটা বেড়েছে যে শিক্ষাক্ষেত্র থেকে তারা তাদের দায়িত্ব তুলে নিচ্ছে। শিক্ষার দায়িত্ব তারা নেবে না, তারা সাধারণ মানুষের স্বাস্থ্যের দায়িত্ব নেবে না, সেখান থেকে স্বাস্থ্য ব্যবস্থাকেও তারা বেসরকারিকরণের দিকে নিয়ে যাচ্ছে। এবিটিএ সমিতিগতভাবে, সংগঠিতভাবে আমরা এর আগেও প্রতিবাদ করেছি, আগামী দিনেও এর প্রতিবাদ করব। এমনকি আপনাদের মনে করা যে কালকে অশোক রুদ্র, যদিও তিনি টিএনসি করেন, উনি কাউন্সিলর হিসাবে বললেন যে যদি বন্ধ হয় তাহলে আমরা বিরোধিতা করব। এবিটিএ এই ব্যাপারে কি ভাবছে? আমি তো বলেছি আগেও করেছি, আমরা এটা বিরোধিতা করেছি, এই নীতিটারই বিরোধিতা করেছি। এটা শুধুমাত্র বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এটা যে ইসকো করছে এটাই কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা তা নয়। এটা যে নিউ এডুকেশন পলিসি কেন্দ্রীয় সরকারের, তারই একটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে এখানে। কেন্দ্রীয় সরকারের সংস্থা ইসকো, এই ইমপ্লিমেন্টেশনটা তারা করছে নিউ এডুকেশন পলিসিতে। এভাবেই বলা আছে যে ক্রমশ বেসরকারিকরণের দিকে নিয়ে যাবে। এবং আমরা আগামী দিনে সত্যি যদি এটা বন্ধ হয়ে যাওয়ার অপেক্ষা আমরা করব না, আমরা বন্ধ হয়ে যাওয়ার আগেই যখন বেসরকারি করার চেষ্টা হবে তখনই আমরা এটা বিরোধিতা করব। বেসরকারিকরণ হলে সাধারণ গরিব মানুষের ছেলেমেয়েরা কোথায় যাবে? বেসরকারি স্কুলে তার যা ফিস হবে, তার যা অন্যান্য ব্যাপারে যে টাকা পয়সা খরচা করতে হবে, সাধারণ অভিভাবকরা, গরিব মানুষ কোত্থেকে সেই খরচা তুলতে পারবে? সেই খরচা তারা কি করে দেবে? আমরা বেসরকারিকরণের বিরুদ্ধে, আমরা স্কুল বন্ধ হয়ে যাওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, আবারও রাস্তায় নেমেই আমরা এর প্রতিবাদ করব। আপনারা যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেট এডুকেশন পলিসি, দুটোর মধ্যে কি তফাৎ, আপনি কিছু তফাৎ দিতে পারছেন? আমরা যখন প্রতিবাদ করেছিলাম নিউ এডুকেশন পলিসি 2020-তে, তখন আমাদের রাজ্য সরকার কিন্তু, যেহেতু এই রাজ্য সরকার বিজেপির বিরোধিতা করে দলীয়ভাবে, তারা সঙ্গেই জানিয়েছিল যে তারা এই এডুকেশন পলিসির বিরোধী। তারা মুখে বলেছিল, কিন্তু তাদের কোনো শিক্ষক সংগঠনকে আমরা এর বিরোধিতা করতে দেখিনি। আমার সমিতি এবিটিএ যেমন রাস্তায় নেমে এটার বিরোধিতা করছে, আমরা দেখিনি যে তৃণমূল পরিচালিত বা তৃণমূলের পৃষ্ঠপোষকতায় যে শিক্ষক সংগঠনগুলো চলে, তারা কেউ এটার বিরুদ্ধে রাস্তায় নামেনি। মুখে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছেন। কিন্তু আমরা পাশাপাশি এটাও দেখলাম যে স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার এই নিউ এডুকেশন পলিসির পাশাপাশি একটা রাজ্যের শিক্ষানীতি করলেন। এবং এই যে শিক্ষানীতি, রাজ্যের যে শিক্ষানীতি, তাতেও কিন্তু দেখা গেল যে সেটা কেন্দ্রীয় যে শিক্ষানীতি 2020-তে প্রায় তার হুবহু নকল, ট্রু কপি যেটাকে আমরা বলতে পারি। একই রকম সমস্ত বিষয় রয়েছে তাতে, 2-4টে সামান্য বিষয় ছাড়া। তো অতএব আমরা আলাদা করে কিছু দেখছি না। দুটো সরকারেরই অভিমুখ হচ্ছে শিক্ষাকে বেসরকারি করো, শিক্ষা থেকে সরকারের যে দায়িত্ব আছে, সাধারণ মানুষের, সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য যে দায়িত্ব আছে, সেখান থেকে সরকার নিজেকে উজ্জ্বল করতে চায়। তার সঙ্গেই তো এখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিল যে কয়েক হাজার টিচারকে চলে যাবে। তো সেই ব্যাপারে আপনাদের কি হবে?
দেখুন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়। আমরা যেদিন সুপ্রিম কোর্ট প্রথম দিন রায় দেয় সেই সন্ধ্যাবেলাতেই সারা রাজ্য জুড়ে এবিটিএ রাস্তায় নেমেছিল সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে নয়। রাস্তায় আমরা নেমেছিলাম এই যে 26,000 ছাত্রছাত্রী এই শিক্ষকের চাকরি চলে গেল, তার কারণ তো আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর এবং শাসক দলের সীমাহীন দুর্নীতি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা সমস্ত শিক্ষকদের কাছ থেকে নিয়েছেন এবং তাদের চাকরিতে ঢুকিয়েছেন। এবং রাজ্য সরকারকে হাইকোর্ট, এই মামলা হাইকোর্টেও তারা হেরেছে রাজ্য সরকার, এবং হাইকোর্ট যখন নির্দেশ দিয়েছিল যে কারা অবৈধ, কারা অর্থ দিয়ে ঢুকেছে এবং কারা সঠিকভাবে চাকরি পেয়েছে তার একটা তালিকা করে দিন। এখানে যোগ্য অযোগ্যের প্রশ্নটা নয়, এখানে বৈধ এবং অবৈধতার প্রশ্ন। যে যারা চাকরি দিয়ে ঢুকেছে, টাকা দিয়ে ঢুকেছে, তাদের লিস্ট দিন, আমরা তাহলে ঘোষণা করব যে এরা অবৈধ, তাহলে বাকি যারা তাদের চাকরি থেকে যেত। রাজ্য সরকার ইচ্ছে করে এই তালিকা দেয়নি এবং সুপ্রিম কোর্টও চেয়েছিল, সুপ্রিম কোর্টের কাছেও এই তালিকা দেয়নি। তার কারণ হচ্ছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আপনি জানেন যে প্রায় 10 জন মন্ত্রী, শিক্ষা দপ্তরের অধিকর্তা তারা জেলের মধ্যে রয়েছেন এখন দুর্নীতির দায়ে। কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তাদের কাছে, তাদের বাড়ি থেকে, খাটের তলা থেকে, বিভিন্ন জায়গা থেকে। এবং এরা অত্যন্ত পরিকল্পিতভাবে প্রশাসনিক দুর্নীতি করেছে। এবং এটাতে আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে আমরা আগাগোড়া এই 26,000 চাকরি চলে যাওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে ছিলাম। এবিটিএগতভাবে আমরা এদের একটা অংশ আমাদের কাছে এসেছিলেন, তাদের জন্য আমরা রিভিউ পিটিশনও করেছি, আমরা মামলাও লড়েছিলাম এবং সেটা নিখরচা, 1 পয়সাও আমরা নিইনি তাদের কাছ থেকে। আমরা মামলাও লড়েছি, আমরা রিভিউ পিটিশনও করেছি, কিন্তু আমরা সুপ্রিম কোর্টে আমরা পরাজিত হয়েছি। এটা খুবই দুর্ভাগ্যজনক যে এরকম বিনা দোষে একটা বড় অংশের শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, এবং এটার দায় সম্পূর্ণভাবে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ব্যাপারে আপনার কি ভাবছেন, এর প্রতিফলন হবে ইলেকশনে? কেননা ইলেকশন তো নেক্সট ইয়ার। হ্যাঁ, এটা দেখুন, এটা বলা মুশকিল, কারণ এখনই এটার প্রতিফলন হবে কিনা, মানে এটা কিভাবে আগামী আবার 6-7 মাস বাদে কিভাবে যাবে। তবে আমাদের ধারণা যে এটা শাসক দলের বিরুদ্ধে যাবে। এসআইআর তো হচ্ছে, তো এসআইআর তো ওরা ভেবে চিন্তা করেই অনেক লোকের নাম কেটে দেবে যারা অন্য পার্টিতে কাজ করছে। এবং তার মধ্যে যদিও আমার যেটা মনে হয় যে টিএমসি বিরোধিতা তো করছে, কিন্তু টিএমসির যারা সমর্থক নয় তাদের পক্ষে কিন্তু ওরা যাবে না, তো সেটা নিয়ে তো আপনাদের অসুবিধা হবে। এসআইআর এর ক্ষেত্রে আমাদের এখানেও আমাদের অবস্থান স্পষ্ট, এটা এবিটিএর বিষয় নয়। যদি আমি অন্য জায়গা থেকে বলতে পারি আপনাকে, গণতান্ত্রিক আন্দোলনের একজন কর্মী হিসেবে এটা বলতে পারি যে আমরা বামপন্থীরা নীতিগতভাবে এসআইআর এর বিরোধী নই। এসআইআর সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য, পশ্চিমবঙ্গে প্রতিটি বুথে আমাদের অভিজ্ঞতা অন্তত 50 জন করে ভুয়ো এবং মৃত ভোটার আছেই। আমরা চাই এই সমস্ত ভুয়ো এবং মৃত ভোটার যারা এখান থেকে পার্মানেন্টলি চলে গেছেন তাদের নাম কাটা যাক, একজনও যেন বৈধ ভোটারের নাম না কাটা যায়। যদি এসআইআরকে দেখা যায় যে এসআইআরকে দলীয় রাজনীতির স্বার্থে ব্যবহার করছে, যেই করুন, এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা ভোটারদের পাশে আছি, সাধারণ মানুষের পাশে আছি। আমরা বিভিন্ন জায়গাতে বামপন্থী গণসংগঠনগুলো তারা সহায়তা কেন্দ্র খুলেছেন। আমাদের যে সমস্ত গণসংগঠনগুলোর দপ্তর আছে সেখানে সাধারণ ভোটারদের পাশে আছি আমরা বামপন্থীরা। এবং আমরা যদি দেখি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থে এসআইআরকে ব্যবহার করা হচ্ছে, আমরা আগেও তার প্রতিবাদ করেছি, এখনও প্রতিবাদ করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।
আপনাকে এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। कि IRCTC भारत गौरव टूरिस्ट ट्रेन चलाता है और इसका टाइम टू टाइम हम लोग डिफरेंट आइटिनरी में इसको इंडिया की टूरिस्ट डेस्टिनेशन है वहाँ पे हम लोग लेके जाते हैं टूरिस्ट को। तो ये एक्चुअली देखो अपना देश और देख भारत श्रेष्ठ भारत के अक्सर ये भारत गौरव चलता है। तो अभी फिलहाल में हम लोग एक जनवरी में 2026 18 जनवरी को एक बेदिया से ट्रेन खुल रही है भारत गौरव टूरिस्ट को, जिसको हम लोग लेके जा रहे हैं साउथ इंडिया की तरफ। ये ट्रेन आसनसोल के ऊपर से जाए स्टेशन के ऊपर से। तो जो भी लोग आसनसोल के से है ये लोग आसनसोल में बोर्डिंग कर सकते हैं। और इसमें जो हम लोग साउथ इंडिया का ट्रिप है इसमें साउथ इंडिया का डिफरेंट टूरिस्ट डेस्टिनेशन जैसे तिरुपति, रामेश्वरम, मादुराई, कन्याकुमारी, तिरुवनंतपुरम, इसके साथ साथ मल्लिकार्जुन और पूरी धाम भी ऐड किया है इस बार। और ये तो नया जगह हम लोग ऐड करके इसको चला रहे हैं। इसमें 3 कैटेगरी है, स्लीपर भी है, थर्ड AC भी है और सेकंड AC भी है। तो तीनों कैटेगरी का इसमें पैसेंजर को बुकिंग कर सकते हैं, कोई भी एक जिसमें किसी का ये लगे। जैसे स्लीपर तो हम लोग इकोनॉमी क्लास बोल के रखा है, तो उसमें 27,535 फेयर पर हेड। इसमें आपका स्लीपर क्लास का किराया, 3 टाइम का भोजन, वहाँ पे रहने के लिए आपका नॉन AC होटल्स और नॉन AC बसेस में इनको साइट सीइंग कराया हुआ है। अभी उसके बाद है स्टैंडर्ड क्लास, दैट इज 37,500 पर हेड। तो उसमें आपका 3 AC में ट्रैवल, नॉन AC होटल AC होटल एंड नॉन AC ट्रांसपोर्ट। तो इसमें भी 3 टाइम का खाना और खाना जो है टोटली वेज तीनों क्लास की है। और उसके बाद है कॉम्फर्ट कैटेगरी 51,405 पर हेड। इसमें सेकेंड AC में ट्रैवल, ट्रेन का जितना भी ट्रैवल रहेगा वो सेकेंड AC में, उसके साथ साथ AC होटल्स भी रहेंगे और AC ट्रांसपोर्टेशन भी रहेंगे। और इसके अलावा इस ट्रेन में हर एक कोच में एक सिक्योरिटी गार्ड रहता है, क्रू मैनेजर रहता है जो पैसेंजर का देखभाल करने के लिए। जो पेंट्री कार है ये नॉन फ्लेमेबल पेंट्री कार है, इंडक्शन बेस्ड। इसमें 1000 लोगों का खाना एक साथ बनता है और एक साथ वो बन के वो गर्मा गर्म खाना वहीं से डिस्ट्रीब्यूट हो जाता है। पैसेंजर का बोर्डिंग के लिए हम लोग आसनसोल एरिया के एक हेल्पलाइन नंबर जारी किए हैं, ताकि कोई भी जानकारी हो या कोई भी बुक करना हो तो वो हेल्पलाइन नंबर पे फ़ोन करके बुकिंग कर सकते हैं। या फिर हमारा आसनसोल में जो ऑफिस है मेरे साथ साथ है आसनसोल का एरिया ऑफिसर बुकिंग सोना और चंद्रप्रभा, तो इन दोनों को के पास आके भी बुकिंग कर सकते हैं। जो हेल्पलाइन नंबर दिया है वो है 8595904077। इसमें फ़ोन करके बुकिंग कर सकते हैं या फिर हमारा वेबसाइट है www.irctctourism.com, वहाँ जाके भारत गौरव टूरिस्ट ट्रेन में बुकिंग कर सकते हैं। आपको अगर कुछ और जानकारी चाहिए इसके बारे में, कितने कोचेज रहेंगे इसमें कोचेस जो है थर्ड AC का एक रहेंगे, सेकेंड AC का एक और बाकी 8 स्लीपर। 18 से इसकी शुरुआत हो रही है, 18 जनवरी से। 18 जनवरी और ये वापसी होगा 1 फरवरी। 1 फरवरी। और यहाँ पे जो बोर्डर्स रहेंगे उनके लिए जो मेडिकल वगैरह की क्या सुविधा रहेगी? मेडिकल के लिए हम लोगों का इसमें ट्रेन में ऑलरेडी एक मेडिकल किट तो रहता ही है, फर्स्ट एड किट। और इनकेस जैसे रेल का जो नियम है तो कोई भी इमरजेंसी और ड्यूरिंग द ट्रेन जर्नी के आपस में हुआ तो नेक्स्ट स्टेशन में जो हमारा टूर IRCTC ऑन बोर्ड मैनेजर रहेंगे
वो नेक्स्ट स्टेशन में डॉक्टर्स कॉल कर देते हैं ताकि कोई भी नेक्स्ट स्टेशन पर जो रेलवे का डॉक्टर आके उनको देखा जाए। और फिर उस हिसाब से होता है। कभी कभार ऐसा भी होता है कि मेडिकल इमरजेंसी है, ट्रेन से उतरना पड़ा, तो हमारा एक मैनेजर जो ट्रेन का मैनेजर है वो उतर जाते हैं उनकी फैमिली के साथ और उनको इलाज करा के फिर उनको घर भेजते हैं। कितने स्टॉपेज रहेंगे ट्रेन का स्टॉपेज देखिए, टूरिस्ट डेस्टिनेशन जो तिरुपति, रामेश्वरम, मदुरई, कन्याकुमारी, तिरुवनंतपुरम, मल्लिका, बरकापुर जो मल्लिकार्जुन के लिए, और पुरी ये तो है। इसके अलावा पैसेंजर बोर्डिंग जो है वो हमारा यहाँ से बेतिया से चालू करके बेतिया, बॉक्सवाल, सीतामढ़ी, फिर तारगंगा होते हुए अपना चलते आएंगे। जैसे आसानसोल, बांकुड़ा, मेदिनीपुर, सभी जगह से आप पैसेंजर नहीं? हाँ, सभी जगह से पैसेंजर बोर्ड कर सकते हैं। इसमें आप तीनों स्टेट का जो है, बिहार, झारखंड एंड वेस्ट बंगाल, तीनों स्टेट को हम टच किया है ताकि पैसेंजर बोर्ड कर सकें। देखा जाता है एक स्टेशन में गाड़ी खड़ा होती है तो बाहर से जो पैसेंजर नहीं, वो अलाउड नहीं है इसमें। तो कैसे आप ये करेंगे बुकिंग? तो उसकी देखिए, इस ट्रेन में जो ट्रेन का कंफर्म लोकेशन होगा वही ट्रैवल कर सकते हैं। इसमें वेटिंग लिस्ट का कोई और RAC का कोई ये नहीं प्रोविजन। जैसे बिहार के साथ गाड़ी होता है नहीं, वो इसके लिए हमारा सिक्योरिटी गार्ड जो है हाफ कोच का, तो वो ID कार्ड चेक करके और उनका एक जब बुकिंग करते हैं उनका एक ट्रांजैक्शन ID जनरेट होता है जिसके माध्यम से वो चेक करके ही पैसेंजर बुक कराया जाता है। इसके अलावा हमारा हर स्टेशन में, जैसे जिस स्टेशन चढ़ेगी उस स्टेशन में हमारा ऑफिसर रहेगी जो इनको एक एक करके ट्रेन आने से पहले सबको कलेक्ट करके और ट्रेन चला। सर आपका नाम? मेरा नाम दीपांकर नन्ना है, चीफ सुपरवाइजर। और मेरी मुख्य सुना है एरिया ऑफिसर सांसद एंड चंदन वर्मा जी है एरिया ऑफिसर आसाम। Like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285.